প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনি দায়িত্ব নেয়ার পর এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে কি করতে চাচ্ছেন? বিমানের অবস্থাগুলি জেনারেল পারসেপশন ছিল যে বিমানের অবস্থা খুব খারাপ, বিমানের সার্ভিস ভালো না, বিমান ভালো না, এয়ারপোর্ট ভালো না, এবং এখানে খুব নজরদারি যে একটা মন্ত্রণালয় যে আছে যারা মনিটর করবে তারাও খুব ভালোভাবে এটা দেখেননি। তো আমরা এখানে আসার পরে চিন্তা করেছি বিমানটিকে একটি ঢেলে সাজিয়ে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই বিমানটাকে পরিচালনা করার জন্য। সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে যে থার্ড টার্মিনালটা হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়েছিল, এবং সেই ক্যান্সেলেশনটা আমরাকে আবার রিভাইভ করে এটাকে আবার আমরা শুরু করার জন্য প্রক্রিয়া গ্রহণ করেছি। দেশের জন্য যে চিন্তা, সেই চিন্তাটা করে আমরা রেভিনিউ শেয়ারিংয়ে আমরা গেলাম 27%, যাতে করে আমরা আমাদের লোনটা পরিশোধ করতে সুবিধা হয় এবং সেক্ষেত্রে আমাদের ক্ষতি লস হবে না। তো এই চিন্তাগুলি করে আমরা বিমানের যে টার্মিনালটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার জন্য প্রথম পদক্ষেপ, সেটা 100 দিনের মধ্যে আমরা সক্ষম হয়েছি এই কাগজপত্রগুলি ঠিক করার জন্য। 2035-এর মধ্যে আমাদের অ্যাটলিস্ট 47টি বিমান আমাদের এয়ারক্রাফট দরকার, যেগুলি আমাদের স্লট নেওয়া আছে, যে ফ্রিকোয়েন্সিগুলি নেওয়া আছে বিভিন্ন দেশে, সেগুলির জন্য আমাদের 47টি বিমানের দরকার। এখন আমাদের 19টি বিমান আছে, তার মধ্যে 2টাকে আমাদের গ্রাউন্ডেড করতে হবে ইমিডিয়েটলি। বিমানকে যতটা গুরুত্ব দেওয়া হয় এই মন্ত্রণালয়ের, পর্যটন খাত সেই রকম গুরুত্বটা পায় না। এখন আপনার হাত ধরে পর্যটন খাতটাকে সেই জায়গায় যাবে, বিশ্বের কাছে বাংলাদেশের পর্যটন খাতটা অনেক বেশি আকর্ষণীয় হবে। পর্যটন খাতে আমাদের বিশাল সম্ভাবনা, কেউ এটাতে হাত দেয়নি। রাজনীতিবিদ এবং আমাদের ব্যুরোক্রেসি, এই দুটার সমন্বয় করে একসঙ্গে আমরা কাজ করতে চাই, ওইভাবেই তাদেরকে মোটিভেট করা হচ্ছে। পর্যটনের ক্ষেত্রে আমরা শৈবালটাকে আমরা পিপিপি মডেলে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই বিডাতে পাঠিয়েছি, এবং এটার সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধু ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করবেন এবং সেখানে ভালো একটা অবস্থানে যাব আমরা। অবকাশটাই যদি জয়েন্ট ভেঞ্চারে দেন, সেখানে 20 স্টোরির একটা বিল্ডিং হতে পারে, বিরাট ধরনের একটা স্থাপনা হতে পারে। সেই স্থাপনা থেকেই কিন্তু আপনার এই যে আর্ন হবে, সেই আর্নিং দিয়ে আপনার এই পর্যটন কর্পোরেশনের আপনার বেতন ভাতা দিয়ে আপনি দিতে পারেন। আমরা কক্সবাজার লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সেই বিচটাকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করার জন্য বাইরের ইনভেস্টর নিয়ে, যেহেতু আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন এরকম নাই, তাদেরকে নিয়ে যদি আমরা এটা করতে পারি, এরকম প্রপোজাল আমরা দিয়েছি, আমরা হয়তো এটাকেও একটা সুন্দর বিচ হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং অন্যান্য যে পর্যটনের জায়গাগুলি আছে, এত সুন্দর সুন্দর জায়গা, সুন্দরবন, কুয়াকাটা, আমাদের সিলেটে জাফলং, আমাদের টাঙ্গুয়ার হাওর, এগুলি এই যে অনেকগুলি ভালো ভালো জায়গা আছে, এগুলি যদি আপনার ফোকাস করা হয় এবং স্পেশাল জোন যদি একটা করে দিতে পারি টুরিস্টদের জন্য, যারা ফরেনাররা আসবে, তাদের যা যা ফেসিলিটিস বাইরের দেশে আছে সেগুলি যদি আমরা উন্মুক্ত করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের যেখানে আপনার প্রায় 6 লক্ষ টুরিস্ট বাইরে থেকে আসে আপাতত দৃষ্টিতে আমরা যে ক্যালকুলেশন দেখেছি, সেটা আপনার 6 কোটিতে উন্নীত হতে পারে। এবং সারা বছর যদি এই টুরিস্টরা আসে, ট্যুরিজম দিয়েই কিন্তু বাংলাদেশের অনেক কিছু করা যায়। আপনার জিডিপিতে আমাদের 2% অবদান, 3% অবদান রাখতে পারছি, এটাতে 8-9% রাখা সম্ভব। আমি তো ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। আপনার যে পরিকল্পনা বিমান নিয়ে এবং পর্যটন নিয়ে, পর্যটন খাতের যেটা বললেন, সেখানে আপনি বরাদ্দটা কত পাচ্ছেন, এবার বরাদ্দ বাড়াতেও হবে, এটা যদি একটু বলেন। দেখেন, বরাদ্দ তো আগে বেশি হতো, কিন্তু সেটা ব্যয় হতো না, অব্যয়িত থাকতো। যে আপনার বরাদ্দর উপর নির্ভর করে কিন্তু আপনার পর্যটন কর্পোরেশন চলবে না। আপনার যে বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ আপনি
শেষ করতে পারবেন কিনা এই বছরে সেটাও একটা ব্যাপার, কারণ আপনারা তো পরিকল্পনার মধ্যে আছেন এবং এই পরিকল্পনা করে যে বিষয়গুলি আপনি হাতে নেবেন সেগুলি শেষ করে যদি টাকার প্রয়োজন হয় সম্পূরক বাজেট নেওয়া যাবে সে এবং সেটা আমাদের সক্ষমতা থাকলে আমরা নিব। আমরা নজর দিচ্ছি বিশেষ করে যে পিপিপি মডেলে যদি আমরা যাই তাহলে আমাদের সেখানে নিজস্ব টাকা আমাদের লাগবে না, আমরা বিদেশি টাকায় আমাদের রেভিনিউ শেয়ার করে আমরা কিন্তু পর্যটনের উন্নতি ঘটাতে পারবো এবং আমাদেরকে এটা করতেই হবে, কারণ আমাদের যে ম্যান পাওয়ার আছে, যে এক্সপার্টিস আছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার যে এগুলিকে নিজেদের আইডিয়ায় ডেভেলপ করে তারপরে তৈরি করবে, অনেক সময় লাগবে। ইন সাম কেসেস আপনাকে কপি পেস্ট করতে হবে, যেমন মালয়েশিয়া কীভাবে করেছি সেটাকে আপনি দেখেন, এটার থেকে কপি পেস্ট করেন, আপনি ওই মডেলে যান, ওই মডেলে গেলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। সেগুলির জন্য আপনার পিপিপি মডেলের প্রচুর আমাদের কাছে অফার আছে, যারা টাকা ইনভেস্ট করে এই কাজগুলি করতে চায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় বাজেট খুব একটা সমস্যা হবে না এবং বাজেটের প্রয়োজন বোধে যদি দরকার হয় তাহলে আমরা সম্পূরক বাজেটের মাধ্যমে সেটা পূরণ করব। কক্সবাজার বিমানবন্দরকে একবার অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত হলো, আবার বাতিল হলো, আবার সিদ্ধান্ত, এটা নিয়ে আপনার কি পরিকল্পনা? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য যে সার্টিফিকেশন দরকার আইকো থেকে, সেটাও আমরা পেয়েছি। এখন শুধুমাত্র ইন্টারনাল যে কাজগুলি, ইন্টিগ্রেশন অফ দ্য মেশিনারিজ, এগুলি বাকি আছে। আমাদের রানওয়ে সম্প্রসারণ হয়েছে এবং এখন শুধু আমাদের ভেতরের যে কাজগুলি আছে আর কি, লাউঞ্জ এবং ফার্নিচার্স আদার্স, এগুলি সন্নিবেশিত করলে এবং আমাদের আগের যে বিল্ডিংটা আছে সেটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে ইট উইল টেক অ্যানাদার 2-3 মান্থস। আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে এটা ওপেন করতে পারবো। ফ্লাইট কোন কোন দেশে কি হয়েছে, পরিকল্পনা কি, কোথায় যাবে, কয়টা ফ্লাইট হবে, চালু হবে, অভ্যন্তরীণ থাকবে কিনা, সব মিলে একটু। কক্সবাজার আমরা ভিজিট করে আসলাম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই বছরের সেপ্টেম্বরের মধ্যে এটা ওপেন করব। আমাদের সকল কাজই সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে। আমরা সার্টিফিকেশনও হয়েছে, আমাদের সিভিল এভিয়েশন, এটা আইকো থেকে, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি থেকে আপনার নিতে হয়, অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট নিতে হয়, সেই সার্টিফিকেশনও হয়েছে। আমরা শুধু ওপেন করার জন্য অপেক্ষা করছি যে ইন্টারনাল কিছু ফার্নিচার্স এবং ইন্টিগ্রেশন অফ দ্য মেশিনস, স্ক্যানার এবং তারপরে আপনার অন্য মেশিনগুলি আমরা ভিজিট করে আসলাম। ইটস রেডি টু গো। আপনার ধরেন সেপ্টেম্বরের এন্ড অফ সেপ্টেম্বরে আমরা এটা ওপেন করতে পারবো ইনশাল্লাহ। এবং সেখানে আমাদের আভ্যন্তরীণ ফ্লাইটও থাকবে, যেহেতু পর্যটন নগরী হিসেবে কক্সবাজারকে পরিগণিত করা হচ্ছে এবং সেখানে আমরা অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি কক্সবাজার বিচকে নিয়ে। সেই জন্য আমরা আশা করছি যে যখন পৃথিবীর মানুষ শুনবে যে মানে পৃথিবীতে লংগেস্ট স্যান্ডি বিচ কোথায় আছে, এই ব্র্যান্ডিংটা যদি আমরা যদি করতে পারি, সেটা কোথায় আছে মানুষ শুনবে, বাংলাদেশে আছে। অনেক পর্যটকরা আছে যারা এই 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 নিদর্শনগুলি দেখতে আসে। আমরা আশা করি যে কক্সবাজার এরকম একটা পর্যটন হাব হবে এবং সেখানে ইন্টারন্যাশনাল যে আপনার ফ্লাইটগুলো থাকবে সেগুলি সরাসরি ফ্লাইটও থাকবে, ঢাকা থেকে যাবে, আপনার বাইরের দেশ থেকে আসবে, এরকম ফ্লাইটগুলি সিভিল এভিয়েশনের কাছে অনেকগুলি অ্যাপ্লিকেশন আছে কোন কোন ফ্লাইট অপারেট করতে চায়। সৌদি আরবের রিয়াদ এয়ারলাইন্স মনে হয় এটা তারা আসতে যাচ্ছে, তারপরে আমাদের কোরিয়ান ওরা আসতে যাচ্ছে, জাপানিজরা আসতে যাচ্ছে। তো তাদেরকে নিয়ে সিভিল এভিয়েশন কাজ করছে, কতগুলি ফ্লাইট এখানে আসবে, কতগুলি ফ্লাইট যাবে। আমরা আশা করছি যে এটা শুরু করার পরে বোঝা যাবে যে কতগুলো ফ্লাইট আমরা হ্যান্ডেল করছি। কত টাকা বাজেট তাহলে হচ্ছে? না, এখন জাস্ট ইন্টিগ্রেশন অফ দ্য মেশিনস, তারপরে আপনার ফার্নিচার্স, এগুলি করতে খুব বেশি টাকার প্রয়োজন হবে না, হয়তো 200-300 কোটি টাকার প্রয়োজন হবে আর কি। আলাদা টার্মিনাল হয়েছে, লুকেবল হয়তো আমরা এখান থেকে কিছু রিক্রুট করব, তারপরে কাস্টমসের একটা বিষয় আছে, সেগুলো আমরা রিক্রুট করে দেব। তো এখন আমরা এটাকে রানওয়ে সব শেষ করে আমরা ঠিক করে ফেলেছি। কক্সবাজার যখন আন্তর্জাতিকভাবে বিমানবন্দর হবে, সেক্ষেত্রে আপনার রাজস্ব আহরণ নিয়ে আপনার কী পরিকল্পনা, কত রাজস্ব বাড়বে? এখন আমরা জিডিপিতে আমরা 2 থেকে 3% পর্যন্ত আমরা অবদান রাখতে পারি।
আমি আশা করি যে পর্যটন নগরী হিসেবে আমরা ধরেন 1-2 বছর তো লাগবেই এটাকে ইনফ্রাস্ট্রাকচার করার জন্য বা ফুল প্রেজেন্ট একটা পর্যটন নগরী হিসেবে এটাকে অবহিত করার জন্য 2 বছর 3 বছরের সময় প্রয়োজন। সেগুলি হয়ে গেলে তখন দেখবেন জিডিপিতে আপনার 9 থেকে 10% পর্যন্ত আমরা অবদান রাখতে পারবো। 16 ডিসেম্বরে থার্ড টার্মিনাল হবে, এটা নিয়ে একটু কনফার্ম কতটা করতে পারবেন, পুরোপুরি করতে পারবেন কিনা এটা যদি বলুন। আমাদের 19 জুলাইয়ের মধ্যে কন্ট্রাক্ট সাইন করার কথা। আমরা অ্যাকর্ডিংলি আরএফপি দিয়েছি, তারা পেপারস তৈরি করছে এবং 19 জুলাই যদি আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারি তাহলে 16 ডিসেম্বর আমরা ওপেন করব। 16 ডিসেম্বর ওপেন মানে ফুল প্রেজেন্ট ওপেন না করলে পরে আংশিকভাবে সফট লঞ্চিং যেটা বলে আর কি, আমরা তো 10টা এয়ারক্রাফট দিয়ে করলাম, এখানে তো 100-150 এয়ারক্রাফট আপনার অ্যাকোমোডেট করা যাবে এবং আপনার উইং 2টা বাকি আছে এখনও, আমরা স্লোলি হয়তো উইং 2টো করব, সেগুলি সময় লাগবে, বাট আমরা ওপেন করতে পারবো আশা করি এই মাসের শেষে, এই বছরের 16 তারিখের মধ্যেই। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের একটা আলোচনা হচ্ছিল, এটা নিয়ে আপনার সরকারের কি পরিকল্পনা? দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর নাম পরিবর্তনে বিশ্বাসী না, মানে কাজে বিশ্বাসী। একটা নাম পরিবর্তন গেলে অনেক টাকার দরকার হয়। আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ক্ষেত্রে আপনার এখন নাম পরিবর্তন করতে গেলে 50,000 কোটি টাকা খরচ হবে, মানে বিকজ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামগুলির কাগজপত্রগুলি সব প্রিন্টিংগুলি আবার চেঞ্জ করতে হবে, সেটাতে অনেক বিশাল একটা খরচ হয়। সেই খরচের পক্ষপাতী তিনি নন, তিনি চান ঠিক আছে নাম যেটা আছে সেটাই থাক। আমার ইভেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা কিছু কিছু জায়গায় আমরা প্রপোজাল রেখেছিলাম যে বগুড়াটা যদি এরকম করি, তিনি কিন্তু সম্মতি এখনও দেন নাই। কাজেই উনি নামের রাজনীতিটা করতে চান না, তিনি দেশের জনগণের জন্য রাজনীতি করতে চান। আমাদেরকেও এইভাবে প্রিপেয়ার করছেন, আমরাও যে অতি উৎসাহী হয়ে অনেক সময় বলে ফেলি আর কি, সেটা বাড়িতেও করার জন্য তিনি কিন্তু মাঝে মাঝে আমাদেরকে বলে থাকেন, মানে ইঙ্গিত দেন যে এগুলি না করা ভালো, তিনি পছন্দ করেন না এগুলি। বোয়িং কেনা নাকি আপনার ইয়েকে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়া নাকি থার্ড টার্মিনাল, এই তিনটার ভিতরে আপনার প্রায়োরিটি কোনটা এখন? প্রায়োরিটি সবগুলোকে দিতে হবে, বাট 1 by 1 করতে হবে এখন আর কি। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হলো থার্ড টার্মিনাল ওপেন করা, সেকেন্ড হলো আপনার পর্যটন শিল্পকে বিকশিত করা এবং সেগুলি পিপিপি মডেলে আমরা ইতিমধ্যেই শৈবালটাকে আমরা রেডি করে একদম আমাদের ফর্মালিটিস যা আছে পিপিপি করার জন্য সেটা আমরা করে আমরা বিডাতে অলরেডি পাঠিয়ে দিয়েছি, সিসিএ কমপ্লিট করে বিডাতে পাঠিয়ে দিয়েছি। এখন ইনভেস্টররা আসবে, তারা যাচাই বাছাই করে কাকে দিবে এই পর্যায়ে আছে। কাজেই দ্য সেকেন্ড প্রায়োরিটি ডেফিনেটলি আমার হবে পর্যটন এবং থার্ড প্রায়োরিটিতে যে আমরা ফ্লিট তো আমরা বাড়াবো এবং আমরা বোয়িং কিনছি, আমরা এয়ারবাস কিনবো, আমরা যাত্রী সেবার মান বাড়াবো। এর জন্য যা যা মেশিনারিজ দরকার, যা যা অ্যাক্টিভিটিস দরকার, সেগুলিকে আমরা বিদেশি যে আদলে সব কিছু সংযুক্ত করে এগুলি 1 by 1 আমরা করব। যখন দৃশ্যমান যখন হবে তখন বুঝতে পারবেন যে আমরা কীভাবে এগুলাম। সেন্ট মার্টিন বা সুন্দরবনকে যে মানুষের পর্যটকদের যাতায়াত বন্ধ করাটা কি পরিবেশ রক্ষা করা নাকি এটার ভিতরে আর কি, কেন আসলে এই আমার পর্যটকদের জন্য বন্ধ আছে? সেন্ট মার্টিনটা পর্যটকের জন্য উন্মুক্ত করার মতো অবস্থান এখন নাই আর কি, মানে এটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। এটাকে সুন্দরভাবে রেস্টোর করে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুন্দরবনেও তাই করছি, যে সুন্দরবনের অবাধ মানুষের বিচরণের জন্য যে ঠিক পর্যটনের ক্ষেত্রে যে আদলে মানুষের যা যাতায়াত করা দরকার, যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার, সেগুলি আমাদের নাই। সেগুলিকে আমাদের তৈরি করতে হবে, তারপরে আমরা উন্মুক্ত করব, সো দ্যাট আমাদের পরিবেশ রক্ষা হলো, আমাদের সুন্দরবনটা রক্ষা হলো, একই সঙ্গে পর্যটকরা উপভোগ করতে পারলো সেই পরিবেশ। কবে নাগাদ খুলতে পারেন মানুষের? এইটার এখনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি, আমরা মানে একটু ফিজিবিলিটি স্টাডি করছি যে কবে নাগাদ করা যায়। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ নিউজ 24-কে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।